আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সম্প্রতি সোহেল তাজ, তাকে আপনারা অবশ্যই চিনবেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তার আরো একটা বড় পরিচয় আছে, প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে এই সোহেল তাজ। তিনি কিছু সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। সেই সময় নানান ঘটনা ঘটে যায়, তার ভিতরে একটা ঘটনা ঘটে বিডিআর বিদ্রোহ, পিলখানা হত্যাকাণ্ড। সেই সময়ের কিছু কথা তিনি এখন বিভিন্ন মিডিয়ায় বলতেছেন। তার ভিতরে মানব জমিনে একটা বিষয় উঠে আসছে, তিনি কি বলছেন এবং হাসিনা তাকে কি বলছে ওই সময়, সেই কথাগুলো উঠে আসছে। তখনকার সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তাকে বলছেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, যেখানে আসো ওখানেই থাকো, আমি বিষয়টা দেখতেছি। আরো কি বলছেন আমি একটু পড়ে শোনাই আপনাদের, শুনেন। দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয়, নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় 57 জন সেনাপ্রধান, সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক এই ঘটনার পিছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকে। এইসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল মানব জমিন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে তিনি যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, ওখানেই থাকো, আমি দেখতেছি। মানব জমিনের সঙ্গে আলাপকালে সোহেল তাজ ওই সময় ঘটনা প্রবাহ বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট এক্সকিউজ খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরাপদ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না। আসলে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি, না আমি কলা খাইনি, আমি যদি কলা নাই খাই তাহলে আমার দোষ দেবে কে? আপনার দিকে কেন সন্দেহ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকায় ছিলাম। তো ঘটনার সময় আমেরিকায় ছিলেন, কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো ছিলেন রে ভাই, না আপনি ইস্তফা দিয়ে আমেরিকায় চলে গেছিলেন, কোনটা? কিন্তু ঘটনা, আমার মেয়ের জন্মদিনও ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়র হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই আমার এক আত্মীয়র অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্য সময় ব্যবধান ছিল 11 ঘন্টা। রাত 11:30টার দিকে আমার এই আত্মীয় কল করে বলেন, সোহেল, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি, গোলাগুলি মানে? তখন তিনি বলেন, গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। ওনাকে বললাম, আইজি সাহেব, পরিস্থিতি কি, কি হচ্ছে সেখানে? উনি বললেন, গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম, গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন? তিনি বললেন, আমরা তো আছি। এ কথা শুনে আমি বললাম, পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন সব ডাকেন, সবাইকে নিয়ে পুরো পিলখানা ঘেরাও করেন, মুভিং করতে হবে। উনি বললেন, আমরা তো মুভিং করছি, প্রয়োজনে সেনাবাহিনীও ডাকার কথা বলি। আমার কথা শুনে তখন আইজি আমাকে বলেন, স্যার, মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন, তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না, কারণ সিনিয়র আছেন এখানে। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না, কারণ আমার সিনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। সোহেল তাজ বলেন, আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নেই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও হতে পারে। সেজন্য আমি বলেছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে। আইজির কথা শুনে আমি থেমে যাই।
ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনকে ফোন করলাম। ওনাকে আমি একই কথা বললাম, ঘেরাও দেওয়ার জন্য, প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি। উনি তখন আমাকে বললেন, বাবা এটা তো আপা শেখ হাসিনা দেখছেন। আমি তখনও থামি নাই, প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি, যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে। উনি আমাকে বলেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি এখানে দেখতেছি। তখন আমার আর কিছু করার ছিল না। তিনি বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটা তো অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে নেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনা কোঅর্ডিনেটর করতে হবে? তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল। আমার হাতে আর কিছুই ছিল না। বিডিআর পর্যন্ত আমরা বলতাম না, কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি, বলেওনি। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। আমার কাছে সব উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরে আমি পদত্যাগ করেছি। বিডিআর বিদ্রোহের নেপথ্যে ছিল নেপথ্যে কি ছিল এই প্রশ্নে তিনি বলেন, মন্ত্রিত্ব থাকাকালীন আমি কিছুই দেখিনি, কিছুই টের পাইতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছুই দেখার বা জানার সুযোগ ছিল না। এর আগে সোহেল তেজ 15 আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে। সত্য হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। তিনি লিখেছেন, আপনারা যারা জেনে না জেনে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করেছেন, তাদের উদ্দেশ্য বলবো, এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পূর্ণ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। সোহেল তাজের এই কথাগুলো মানবজমিন নিউজে আসছে। তিনি নিজের সব দিক থেকে বাঁচিয়ে কথা বলেছেন। হয়তো তাই, আবার হয়তো না। কারণ হয়তো না এই কারণে উনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এই সব কিছুর দায়িত্ব তার মন্ত্রণালয়ের হাতে। যদিও তার একজন সিনিয়র মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র ফুল মন্ত্রী, তারপরও কিছুটা দায় কি তারপরে যায় না? কারণ সে তো স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, পরবর্তীতে তখন তৎকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি সব দায়িত্ব নিয়ে তিনি সব কর্মসাবার করেছেন, সব কাজ কারবার করেছেন। তার মানে এই না যে তার ঘাড়ের পর সব দায় সরে যায়। যা হোক, পিলখানা নিয়ে তদন্ত হলে উনি আরো অনেক কিছু বলবেন, আর যা যা জানেন এখনো কিছু বলতেছেন। তবে সবাইকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, প্রশাসনে আছেন, এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, অবশ্যই এই পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত করা হোক। আমরা জনগণ চাই এই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত করে, সঠিক তদন্ত করে এর বিচার মানুষ পাক, এবং মানুষ, বাংলাদেশের জনগণ সবাই জানুক যে কি হয়েছিল সেখানে, আসল ঘটনা। গত 16 বছরে আমরা কিচ্ছু জানতে পারি নাই। কেন জানতে পারি নাই সেটা তো সবাই জানে, কিন্তু এখন আমরা জানতে চাই, কারণ এখন সত্য বলার সময় এসেছে, সত্য বলার দেখারও সময় এসেছে। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমার কথা শোনার জন্য।